সুপ্রভাত বন্ধুরা, আজ 19 আগস্ট মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। 28 ডিসেম্বর সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করল সামরিক জুন্টা সরকার। 2020 সালের নভেম্বরে মায়ানমারের শেষবার পার্লামেন্টের দুই কক্ষের উচ্চকক্ষ হাউস অফ ন্যাশনালিটিস এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের নির্বাচন হয়েছিল। সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল আউং সান সু চির দল। 3 সপ্তাহ আগে জরুরি অবস্থা প্রত্যাহার করে সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সোমবার জুন্টার এই ঘোষণাকে সশস্ত্র বিদ্রোহী জোটের ধারাবাহিক অগ্রগতি এবং গণতন্ত্রপন্থীদের চাপের মুখে পিছু হটার বার্তা বলেই মনে করা হচ্ছে। বেতন বাড়ানোর দাবিতে কেবিন ক্রুদের ডাকা ধর্মঘটের কারণে সব ফ্লাইট স্থগিত করেছে কানাডার সবচেয়ে বড় উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠান এয়ার কানাডা। এর ফলে প্রতিদিন প্রায় 1,30,000 যাত্রী ভোগান্তিতে পড়বেন। সাময়িক এই অসুবিধার জন্য ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি। এয়ার কানাডার সহযোগী সংস্থা সাশ্রয়ী সেবা দেওয়া এয়ার কানাডা রুজের অধীনে চলাচল করা ফ্লাইটও এই স্থগিতের আওতায় রয়েছে। এই অবস্থায় অন্য কোনো এয়ারলাইন্সে ভ্রমণ নিশ্চিত না করে বিমানবন্দরে না যেতে ভুক্তভোগী যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গৃহহীনদের একটি বড় তাঁবুর শিবির উচ্ছেদ করল শহর কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রবিবার তার নিজস্ব গল্ফ ক্লাবে যাওয়ার সময় গৃহহীনদের ওই শিবিরের ছবি তুলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে লিখেছিলেন, এই গৃহহীনদের অবিলম্বে এখান থেকে সরে যেতে হবে। ট্রাম্পের এই পোস্টে 4 দিন পরেই গৃহহীনদের ওই তাঁবু বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। 13,000 ফুট বা প্রায় 4 কিলোমিটার দূর থেকে রুশ সেনার মাথার খুলি উড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ইউক্রেনের এক স্নাইপার। এই অসম্ভব সম্ভব হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ড্রোন গাইডেন্সের যৌথ মিশেলে। বেনজির এই কীর্তিতে নিজের রেকর্ড নিজেই ভাঙল ইউক্রেন। কিয়েভ পোস্টের রিপোর্ট অনুযায়ী এই মারণ শটটি চালানো হয় 14 আগস্ট 2025 সালে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ড্রোন গাইডেন্সের মাধ্যমে অত দূরের লক্ষ্যে নির্ভুল আঘাত হানে ইউক্রেন সেনার অত্যাধুনিক এই রাইফেল। গুলিটি চালানো হয়েছিল ইউক্রেনের পক্রোভস্ক থেকে। যে রাইফেলের সাহায্যে এই হত্যালীলা চালানো হয় তার কার্যক্ষমতাও নেহাত কম নয়। ওয়াশিংটন পুলিশের নিয়ন্ত্রণ এবার হাতে রাখতে চাইছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার ওয়াশিংটন আদালতে মামলা দায়ের করা হলো। ওয়াশিংটনের পুলিশ প্রধান পামেলা স্মিথ বলেছেন, প্রায় 3 দশকের কর্মজীবনে আমি কখনো এমন কোনো সরকারি পদক্ষেপ দেখিনি যা আইন শৃঙ্খলার জন্য বড় হুমকির কারণ হতে পারে। ট্রাম্পের প্রতিরক্ষা সচিব পিট হেডসেট জানান, প্রথম পর্যায়ে 800 জন ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হবে ওয়াশিংটনে। তাদের মোতায়েনের সময়সীমা নির্ধারণ করবেন প্রেসিডেন্ট নিজেই। ন্যাশনাল গার্ড সদস্যরা সরাসরি আইন প্রয়োগ করবেন না, তবে অপরাধীদের বিরুদ্ধে পরোক্ষ পদক্ষেপ করবেন। যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য আবার ত্রাণ নিয়ে যাওয়ার কথা জানালেন সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। এক ভিডিও বার্তায় তিনি জানান, চলতি মাসের শেষে ত্রাণ নিয়ে 1 ডজনের বেশি জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা হবে। সঙ্গে থাকবেন 44টির বেশি দেশের পরিবেশ কর্মীরা। তার কথায়, গত 22 মাস ধরে গাজায় তৈরি হয়েছে নরকের পরিস্থিতি। সেখানকার বাসিন্দাদের ওপর 8টি পরমাণু বোমা ফেলার মতো পরিস্থিতি তৈরি করেছে ইসরায়েল। বিজ্ঞান, স্বাস্থ্য এবং পরিবেশ সংবাদ। বিশ্বজুড়ে ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়ার হুমকি যখন ক্রমেই বাড়ছে, ঠিক তখনই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই উদ্ভাবন করলো এমন 2টি নতুন অ্যান্টিবায়োটিক যা মারাত্মক প্রতিরোধী ব্যাকটেরিয়া, গনোরিয়া এবং এমআরএসে ধ্বংসে সক্ষম। এই যুগান্তকারী গবেষণার নেতৃত্ব দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT। আসছি দেশের খবরে। উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া ব্লকের প্রার্থী হতে পারেন রাজ্যসভার ডিএমকে সাংসদ তিরুচি শিবা। সূত্রের খবর, সোমবার বিকেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডিয়ার বৈঠকের পর প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তামিলনাড়ু থেকেই বেছে নেওয়া হোক উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। ইন্ডিয়া মঞ্চের কাছে ডিএমকের পক্ষ থেকে এমন আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর। আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচন। উপরাষ্ট্রপতি হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপাল তথা তামিলনাড়ুর মানুষ সিপি রাধাকৃষ্ণনকে প্রার্থী করেছে এনডিএ। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের আগে যা চমক হিসেবেই দেখছেন অনেকে।
ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলার মধ্যে এদেশের ওপর বাড়তি 25% পাল্টা শুল্ক চাপিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আপত্তি তুলে 27 আগস্ট থেকে আরও 25% শুল্ক চাপানোর কথা রয়েছে। এই অবস্থায় আশঙ্কা তৈরি হচ্ছিল এ মাসের শেষে নয়াদিল্লিতে ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আদৌ হবে কিনা তাই নিয়ে। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে সেই আলোচনা বাতিল করা হয়েছে, ফলে ভারতের ওপর পরবর্তী দফার শুল্ক বসা কার্যত নিশ্চিত। ট্রাম্পের শুল্ক চাপে ধুঁকছে 20,000 কারখানা। তামিলনাড়ুতে চাকরি হারাতে পারেন 30 লক্ষ শ্রমিক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপে সমস্যা বেড়েছে ভারতের বহু রপ্তানি ক্ষেত্রে, যার অন্যতম উদাহরণ তামিলনাড়ুর তিরুপ্পুর, যাকে ভারতের নেটওয়ার রাজধানী বলা হয়ে থাকে। তিরুপ্পুর এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব কুমার দোরাইস্বামী জানিয়েছেন, জেলার 2,500 রপ্তানিকারক এবং 20,000 ছোট ইউনিট মিলে ভারতের মোট নেটওয়ারের রপ্তানি 68% সরবরাহ করে এই সংস্থা। রবিবার মুখ্য নির্বাচন কমিশনারের সাংবাদিক সম্মেলনের পর সোমবার কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা সাংবাদিক সম্মেলন করে ফের আক্রমণ করা হলো গণেশ কুমারকে। এদিন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বিজেপির মুখপাত্রের মতো আচরণ করছেন। তিনি ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছেন। গগৈ আরও বলেন, প্রশ্নের উত্তর দেবার বদলে তিনি সরাসরি বিরোধী রাজনৈতিক দলগুলিকে আক্রমণ করছেন। ফের বিতর্কে রাষ্ট্রীয় শিক্ষা অনুসন্ধান এবং প্রশিক্ষণ পরিষদ এনসিইআরটি। অভিযোগ, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বইতে 1947 সালে ভারত বিভাজিত হয়ে পাকিস্তান সৃষ্টির জন্য কংগ্রেস মোহাম্মদ আলী জিন্নাহ এবং লর্ড মাউন্টব্যাটেনকে দায়ী করে একটি পরিচ্ছদ সংযোজনের উদ্দেশ্যে মডিউল প্রকাশ করেছে এই এনসিইআরটি। কয়েকটি সংবাদ মাধ্যমে সেই খবর প্রচারিত হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। লাদাখের গলওয়ান উপত্যকায় এবার ঘুরতে যেতে পারবেন পর্যটকেরা। 2020 সালে গলওয়ান উপত্যকায় চীনা ফৌজের সঙ্গে সংঘর্ষ হয়েছিল ভারতীয় সেনার। তারপর থেকে দীর্ঘদিন ধরে কূটনৈতিক শীতলতা চলে দুদেশের মধ্যে। এবার সেই গলওয়ান উপত্যকাকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা চলছে। পাশাপাশি সিয়াচেনকেও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ভাবনা চিন্তা চলছে। দেশের সামরিক ইতিহাসের দিক থেকে গলওয়ান এবং সিয়াচেন উভয়ই গুরুত্বপূর্ণ। সিয়াচেনকে বলা হয় বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র। 80-র দশকে সিয়াচেন হিমবাহ এবং 5 বছর আগে গলওয়ান উপত্যকায় আগ্রাসী শত্রু সেনার বিরুদ্ধে ভারতীয় সেনা যে বীরত্বের সাক্ষ্য রেখেছিল, তা এবার দেশবাসীকে ঘুরে দেখার সুযোগ পাবেন। এখন রাজ্যের খবর। কার্শিয়াংয়ের ডাউহিল পাহাড়ের হোমস্টেতে বেড়াতে গিয়ে হাওড়ার বাসিন্দা সপ্তনীল চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, ডাউহিল পাহাড়ের ওপরে হোমস্টে থেকে পড়ে গিয়ে ওই বাঙালি পর্যটকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার কার্শিয়াংয়ের ডাউহিল রোড স্থিত জনপ্রিয় ডাউহিল হোমস্টেতে কলেজের 6 বন্ধু উঠেছিলেন। এদের মধ্যে 4 জন মহিলা। সোমবারই দলটির হাওড়ায় ফিরে যাওয়ার কথা ছিল। এরই মধ্যে এদিন ভোর 5টা নাগাদ হোমস্টের ওপর থেকে ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায় স্থানীয়রা। সেই আওয়াজে স্থানীয়দের অনেকেই ছুটে যান। এরপর স্থানীয়দের নজরে আসে ডাউহিল হোমস্টের সামনে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে হাওড়ার বাসিন্দা সপ্তনীল। দ্রুত তাকে উদ্ধার করে কার্শিয়াং হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এসএফআইয়ের বিকাশ ভবন অভিযান। রাজ্য সরকারি কলেজে ভর্তি প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি এবং জয়েন্টের ফল প্রকাশের দাবিতে মঙ্গলবার বিকাশ ভবন অভিযানের ডাক দিল এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। সম্পাদক দেবাঞ্জন দে বলেন, রাজ্যের কলেজগুলোয় এখনো পর্যন্ত কোনো ভর্তি প্রক্রিয়া শেষ হলো না। বিপুল আসন খালি, সরকারের কোনো হেলদোল নেই। সরকারি শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিচ্ছে। সরকারি কলেজে আসন খালি, বেসরকারি কলেজের লোক বাধ্য হচ্ছে ভর্তি হতে। কবে থেকে ক্লাস শুরু হবে তার কোনো দিশা নেই। রাজ্যের মোট কলেজের আসন সংখ্যা 9.5 লক্ষ, তার মধ্যে ভর্তি হয়েছে মাত্র 3.5 লক্ষ। বৃহস্পতিবার এমনই দাবি করা হলো এসএফআইয়ের পক্ষ থেকে। অনশনে আইন ভাঙার অভিযোগ। 2 জুনিয়র ডাক্তার হাজিরা দিলেন থানায়, পাশে নির্যাতিতার মা বাবা। সোমবার দুপুরে জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায় হেয়ার স্ট্রিট থানায় এবং ইন্টার্ন ঋতব্রত ঘোষ বউবাজার থানায় হাজিরা দিয়েছেন। এছাড়া আরও এক ডাক্তারি পড়ুয়াকে তলব করা হয়েছিল, কিন্তু পরীক্ষা থাকায় তিনি আসেননি।
জনজাতি সমাজের এক সদস্যকে উদ্দেশ্য করে কটূক্তিকে কেন্দ্র করে উত্তাল সাগরদিঘি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মশিউর রহমানের বিরুদ্ধে জনজাতিদের অপমান করার অভিযোগে ফুঁসে উঠেছে গোটা জনজাতি সমাজ। সোমবার সকালে হাতে তীরধনুক নিয়ে বিডিও অফিসের সামনে জড়ো হয়ে সরাসরি চেয়ারম্যানের শাস্তির দাবি তোলেন তারা। চলন্ত বাসে হঠাৎ আগুন, সকলের চোখের সামনে ভস্মীভূত হয়ে গেল একটি সরকারি বাস। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলায় 12 নম্বর জাতীয় সড়কে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বাসে থাকা সমস্ত যাত্রীকেই সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সূত্রের খবর। শেষে খেলার খবর। কলকাতা লিগে নৈহাটি স্টেডিয়ামে সোমবার ওয়ারির কাছে হেরে গেল মোহামেডান স্পোর্টিং। সাদা কালো ব্রিগেডের জয়ের হ্যাট্রিক হলো না। পয়েন্ট তালিকায় মোহামেডানের পরেই রয়েছে ওয়ারি। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় এক মহিলা অ্যাথলেটিককে সাময়িক নিলম্বিত করল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি নাডা। 30 বছরের ট্রিপল জাম্পার জাতীয় পর্যায়ে বেশ কিছু পদক জিতেছেন। দেশের প্রতিনিধিত্ব করেছেন একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া এখনই অভিযুক্ত অ্যাথলিটের নাম প্রকাশে অনিচ্ছুক। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।